students, welcome to Lead by. Welcome to BCS Confidence, Lead by Lion Tasnim Giyash. So, আজকের লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সুমন স্যার আছি আপনাদের সাথে। আজকের আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো ভার্ব পার্ট 1। ভার্বের কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বেসিক ইংলিশ এবং আমাদের বিভিন্ন টপিক পড়তে গেলে বিষয়টা আমাদের দরকার হয়। তো সবাইকে লাইভের শুরুতে অনুরোধ করব লাইভটা একটু শেয়ার করার জন্য। একটু সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন, আপনাদের টাইমলাইনে, গ্রুপগুলোতে বা পেজগুলোতে একটু বেশি বেশি শেয়ার করে দেন। এবং আমরা এখনই আমাদের মূল আলোচনায় চলে যাব। আলোচনার শুরুতে একটি কথা বলে নেই, সেটা হলো যে শনিবার বিকাল ঠিক 3টায় আমাদের প্রাইমারি নিয়োগের উপরে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে আলোচনা করবেন বিসিএস কনফিডেন্স লায়ন তাসলিম গিয়াস পরিচালিত এর সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম জিয়া স্যার, 15 বছরের অভিজ্ঞ ক্যারিয়ার কনসালটেন্ট এবং যার হাত ধরে আজকের বাংলাদেশে হাজার হাজার মানুষ ক্যাডার অফিসার হিসেবে নিয়োজিত আছেন। সো আশা করি সবাই শনিবার বিকেল ঠিক 3টায় জিয়াউল ইসলাম জিয়া স্যারের প্রাইমারি নিয়োগের সেমিনারটিতে অংশগ্রহণ করবেন এবং আপনাকে প্রাইমারি নিয়োগের প্রস্তুতির জন্য অবশ্যই এগিয়ে রাখবেন। সো আজকের আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ভার্ব আলোচনা করব, ভার্বের পার্ট 1। তাহলে একটু দেখি ভার্বের পার্ট 1। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, আমরা মূল আলোচনায় ঢুকতে যাচ্ছি। এমডি আলামিন শিকদার ভাইয়া, আপনার আওয়াজ অনেক ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। ভালো যদি লেগে থাকে তাহলে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন যে ভার্বের পার্ট 1, যে হোয়াট ইজ ভার্ব, ভার্ব কি। তাহলে আমরা শুরুতেই দেখব যে ভার্ব কি। আমরা অবশ্যই একটু লাইভটা শেয়ার করব, আমরা মূল আলোচনায় যাচ্ছি তার আগে একটু লাইভটা শেয়ার করব। দেখেন, ভার্ব হলো কোনো কিছু করা, থাকা বা হওয়া বোঝায়। ভার্ব হলো কোনো কিছু করা, থাকা এবং হওয়া। ভার্ব হলো কোনো কিছু করা, থাকা এবং কি হওয়া। তার মানে দেখেন যে কোনো কিছু করা, কোনো কিছু থাকা বা কোনো কিছু হওয়া মানেই ভার্ব। যে হি রাইটস এ বুক, সে একটি বই লেখে। হি রাইটস এ বুক, সে একটি বই লেখে। এখানে লেখে মানে কোনো কিছু করে, তার করা মানে এটা একটা ভার্ব। লেখে মানে কোনো কিছু করতেছে, সো করা, কোনো কিছু করা, এটা একটা ভার্ব। এরপরে দেখেন যে আই হ্যাভ এ রেড কাউ, আমার একটা লাল গরু আছে। এখানে হ্যাভ হলো আছে, আর কোনো কিছু থাকলে সেটা একটা ভার্ব। মানে আই হ্যাভ এ রেড কাউ, এখানে আমার একটা গরু আছে, এখানে হ্যাভ একটি ভার্ব। এবার দেখেন হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। এখানে ইজ হলো হয়, এখানে ইজ হলো কি হয়, এখানে হওয়া এটা একটা ভার্ব। এটা হওয়া কি, এটা হওয়া একটা ভার্ব। তাহলে এস কাফি, এটা ছোট কালের মতো ভার্ব ভাইয়া। আচ্ছা, ছোট কালের মতো ভার্ব বলে আপনি ভাই বড় কালের মতো শেখার জন্য যদি হয়ে থাকে তাহলে আপনি এই লাইভটা দেখেন না, এটা যেহেতু ছোটবেলার, আপনি যদি বড়বেলারটা শিখবেন, যেখানে বড়বেলারটা শিখে আপনি সেইখানে একটু দেখেন। তা দেখেন যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, থাকা বা হওয়া বোঝায় তাকে ভার্ব। তাহলে হি রাইটস এ বুক, সে একটা বই লেখে। এখানে রাইটস মানে কোনো কিছু লেখা মানে কোনো কিছু করা, কারণ এটা একটা ভার্ব, এটা একটা কি ভার্ব। আই হ্যাভ এ রেড কাউ, এখানে হ্যাভ হলো আছে, তার মানে কোনো কিছু থাকা, এটা একটা ভার্ব।
হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে ইজ হয়, এ হওয়া হলো একটা ভার্ব, হওয়া হলো কি, হওয়া হলো একটা ভার্ব। আপনি কি নার্সারিতে ক্লাস নিচ্ছেন? না ভাই, আমি পেলেতে ক্লাস নিচ্ছি, পেলের। আপনি নার্সারিতে পড়ার যোগ্যতা আপনার হয় না, আপনি এখনো সরোয়া সরোয়া এবিসিডি কটা পড়তে পারবেন, আমি 100% শিওর। রশিদুল হক, আপনি এবিসিডি কটা আপনি পড়তে পারবেন, আমি 100% শিওর। আমি পেলের ক্লাস নিচ্ছি, পেলের। আপনার এবিসিডি পড়ার যোগ্যতা নেই, আপনি এবিসিডি কটা ভালো করে পড়তে পারবেন না, এটা আমি 100% শিওর। সো আপনি ভালো লাগলে দেখেন, ভালো না লাগলে চলে যান। কথা কি বুঝতে পারছেন কিনা? আপনার এই নার্সারির ক্লাস করার যোগ্যতা আপনার মনে হয় এখনো হয় নাই। তাহলে আমরা ভার্ব বলতে কোনো কিছু করা, কোনো কিছু থাকা বা কোনো কিছু হওয়াকে বুঝি। তাহলে রাইট একটা ভার্ব, এটা কোনো কিছু করা, হ্যাভ একটা ভার্ব, এটা কোনো কিছু থাকা, এবং ইজ হলো কোনো কিছু হওয়া। তাহলে ইংলিশ গ্রামারে ভার্ব মানে কোনো কিছু করা, থাকা এবং হওয়া, কোনো কিছু করা, থাকা এবং হওয়া। ওকে। তার আর বাংলা ব্যাকরণে আমরা হওয়াটাকে ভার্ব হিসেবে ধরে না, বাংলা ব্যাকরণে কোনো কিছু করার থাকাটাই ভার্ব বা ক্রিয়া। এখানে বাংলা ব্যাকরণে হওয়াটা আসলে আমরা সাধারণত এটাকে আমরা ভার্ব হিসাবে কি ধরি না, বাংলা ব্যাকরণে এটা উজ্জ থাকে। কারণ ভাই কয়েকজন তো থাকবেই যারা ওই যে বিভিন্ন জায়গা থেকে চা কফি খাওয়াটা পাঠাই দিছে, ভাই যান যে ভাই যান একটু লাইভে ডিস্টার্ব করে আসেন, এমন 2-4 জন থাকবেই। কারণ আমাদের সমাজে কিটের সংখ্যা খুব কম, কিন্তু কিট গুলোই সমাজে আসলে খুব ঝামেলা করে। কথা কি বুঝতে পারছেন না? কিটের সংখ্যা কিন্তু কম, কিন্তু কিটটা সমাজে ভালো কিছুতে সমস্যা করে। আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আমাদের বিসিএস কনফারেন্সের সম্মানিত একজন শিক্ষক, সাধারণ জ্ঞানের বুলেট খ্যাত এস এম মুন্না স্যার। মুন্না স্যারকে আমাদের লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের সমাজে কিছু কিট থাকে, কিট যারা মানুষের চা কফি খেয়ে এরপর আসে কারো ক্ষতি করার জন্য, কারো পিছনে লাগার জন্য। লাগেন লাগেন, আপনারা যত লাগবেন আমাদের অত সুবিধা হবে। তা দেখেন আমাদের ভার্বের ক্লাসিফিকেশন, ভার্বকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে, ফাইনিট এবং নন ফাইনিট। ভার্বকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে, ফাইনিট ভার্ব এবং কি নন ফাইনিট ভার্ব। ভার্বকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে, ফাইনিট এবং নন ফাইনিট। ফাইনিট ভার্বকে 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ভার্ব এবং কি অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এবং কি অক্সিলারি ভার্ব। তাহলে ফাইনিট ভার্বকে 2 ভাগে ভাগ করছে, প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে 2 ভাগে ভাগ করছে, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব এবং কি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা ফাইনিট ভার্বকে 2 ভাগে ভাগ করি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে 2 ভাগে, ট্রানজিটিভ ভার্ব এবং অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্বকে 2 ভাগে ভাগ করি, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি এবং কি মডাল অক্সিলারি ভার্ব। তাহলে ভার্বকে 2 ভাগে ভাগ করছি, ফাইনিট এবং নন ফাইনিট। ফাইনিটকে 2 ভাগে, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব 2 ভাগে, ট্রানজিটিভ ভার্ব এবং কি ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্বকে 2 ভাগে ভাগ করছি, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি এবং কি মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং কি মডাল অক্সিলারি ভার্ব। নন ফাইনিট ভার্বকে 3 ভাগে ভাগ করছি, জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। নন ফাইনিট ভার্বকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো জেরান্ড, পার্টিসিপল এবং কি ইনফিনিটিভ। পার্টিসিপলকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং কি পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপলকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। থ্যাংক ইউ। আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমাদের বিসিএস কনফিডেন্সের খুলনা শাখার সম্মানিত পরিচালক এম কবির আহমেদ স্যার। স্যার এত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের লাইভে সময় দিচ্ছেন, এজন্য স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের বিসিএস কনফিডেন্স খুলনা শাখা দায়িত্বে আছেন এবং সরকারি আজম খান কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর।
তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে সময় দেওয়ার জন্য। খুবই গুণী একজন ব্যক্তি। আচ্ছা, তাহলে এবার আমরা খেয়াল করি যে ফাইনিট ভার্ব কি, খেয়াল করি যে ফাইনিট ভার্ব ভার্সেস নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব ভার্সেস কি, নন ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া, নন ফাইনিট ভার্ব হলো অসমাপিকা ক্রিয়া। আমরা এই দিকে যাব না, এটা ফাইনিট ভার্ব সমাপিকা, নন ফাইনিট ভার্ব অসমাপিকা। ফাইনিট ভার্ব বক্তার মনের ভাব পরিপূর্ণ করে, নন ফাইনিট ভার্ব বক্তার মনের ভাব পরিপূর্ণ করে না। এটা সেন্টেন্সের সেন্সকে ক্লিয়ার করে, নন ফাইনিট সেন্টেন্সের সেন্সকে ক্লিয়ার করে না। ফাইনিট ভার্ব দিয়ে টেন্স চেনা যায়, নন ফাইনিট ভার্ব দিয়ে টেন্স চেনা যায় না। এটা নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয়, নন ফাইনিট ভার্ব নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না। তাইলে এই যে গ্রামারের আদি কথাগুলো, গ্রামারের পেছানো কথাগুলো, এই গ্রামারের আদি কথা বা পেছানো কথা এগুলো আমাদের কোনো দরকার নেই। আমরা খুবই সহজ 4টা টেকনিকে শিখবো এবং এই 4টা টেকনিকের মাধ্যমে ইনশাল্লাহ আমরা যে কোনো প্যাসেজ বা যে কোনো সেন্টেন্স পড়ে ফাইনিট নন ফাইনিট ভার্ব খুব ইজিলি বের করতে পারবো। যে কোনো সেন্টেন্স থেকে ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব খুব ইজিলি বের করতে পারবো। আমাদের 1 নম্বর টেকনিক হলো যে কোনো সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে, কোনো সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে, শুধু প্রিন্সিপাল ভার্ব, কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব, শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব থাকবে, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। তাহলে কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা ফাইনিট ভার্ব, সেটা কি ফাইনিট ভার্ব। তাহলে কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা কি ভার্ব, সেটা ফাইনিট ভার্ব, সেটা কি সেটা ফাইনিট ভার্ব, সেটা কি ভার্ব, সেটা ফাইনিট ভার্ব। তাহলে একটু দেখেন যে আই বট এ নিউ কার, এখানে বট, বট হলো শুধু প্রিন্সিপাল ভার্ব, বট হলো কি শুধু প্রিন্সিপাল ভার্ব। তার মানে কোন সেন্টেন্সে যখন শুধু প্রিন্সিপাল ভার্ব থাকবে সেটা ফাইনিট ভার্ব হবে। দেখেন আই হ্যাভ এ গুড ফ্রেন্ড, এখানে হ্যাভ হলো একটা শুধু প্রিন্সিপাল ভার্ব, সো এটা একটা ফাইনিট ভার্ব। তাহলে কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সে ভার্বটা কি হবে, সেটা ফাইনিট ভার্ব হবে। তাহলে কোন সেন্টেন্সে শুধু ফাইনিট ভার্ব প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা ফাইনিট ভার্ব হবে। আই বট এ নিউ কার, এখানে শুধু বট, বট একটি ফাইনিট ভার্ব। আই হ্যাভ এ গুড ফ্রেন্ড, এখানে হ্যাভ একটি প্রিন্সিপাল ভার্ব, তাহলে এটা ফাইনিট ভার্ব। তাহলে কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা একটা ফাইনিট ভার্ব। হি ইজ এ স্টুডেন্ট, এখানে ইজ এটা একটা শুধু প্রিন্সিপাল ভার্ব, সো এটা একটা ফাইনিট ভার্ব। তার মানে কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা একটা ফাইনিট ভার্ব, সেটা একটা কি সেটা একটা ফাইনিট ভার্ব। মানে কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা ফাইনিট। তাহলে খেয়াল করেন এখানে বট হলো শুধু প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনিট। হ্যাভ হলো শুধু প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনিট। ইজ হলো শুধু প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনিট। এখন অনেকে বলতেন ভাইয়া হ্যাভার ইজ তো অক্সিলারি ভার্ব, হ্যাভার ইজ এগুলো যখন বিভার বা হ্যাভার কোন সেন্টেন্সে একা থাকবে, কারোর সাথে থাকবে না। বিভার্ব এবং হ্যাভার যখন কোন সেন্টেন্সে একা থাকবে, কারোর সাথে থাকবে না, কারোর সাথে থাকবে না, তখন আমরা এটাকে প্রিন্সিপাল ভার্ব বলবো। হ্যাভ এবং ইজ অর্থাৎ হ্যাভার এবং বিভার্ব এগুলো যখন কোন সেন্টেন্সে একা থাকবে তখন সেটা প্রিন্সিপাল ভার্ব, তখন সেটা কি প্রিন্সিপাল ভার্ব, সেটা কি প্রিন্সিপাল ভার্ব। তাহলে এবারে খেয়াল করি যে আই বট এ নিউ কার, বট হলো শুধু প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনিট। আই হ্যাভ এ গুড ফ্রেন্ড, হ্যাভ হলো শুধু প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনিট। হি ইজ এ টিচার, ইজ হলো শুধু প্রিন্সিপাল ভার্ব, এটা একটা ফাইনিট ভার্ব। তাহলে কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা কি সেটা ফাইনিট। কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা কি সেটা ফাইনিট ভার্ব, সেটা কি ভার্ব, সেটা ফাইনিট ভার্ব। তাহলে মনে রাখবো শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা ফাইনিট।
এবার দেখি আমাদের টেকনিক 2 কি আছে। রুলস 2, দেখেন যে কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকলে, কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, দুইটা ভার্ব, কি কি ভার্ব, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব যদি একত্রে কোন সেন্টেন্সে থাকে, একত্রে, তার মানে কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব যদি একত্রে থাকে, তখন মনে রাখবেন যে অক্সিলারি ভার্বটি হবে ফাইনিট ভার্ব, অক্সিলারি ভার্বটি হবে ফাইনিট ভার্ব, এবং অর্থাৎ প্রথম অক্সিলারি ভার্বটি ফাইনিট, বাকিগুলো কি, বাকিগুলো নন ফাইনিট। তখন প্রথম অক্সিলারি ভার্বটি হবে ফাইনিট আর বাকিগুলো কি হবে, বাকিগুলো নন ফাইনিট। যারা আমাদের সাথে নতুন যুক্ত হচ্ছেন, আমি আসলে সবার নাম বলার সময় পাচ্ছি না, সো যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাকে অনেক উৎসাহিত করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমি সবাইকে একটু বলবো লাইভটা একটু শেয়ার করে দিবেন, লাইভটা একটু আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন বা আপনি গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন, যাতে সবাই আজকের ক্লাসটা একটু এনজয় করতে পারে এবং আজকের এই ভার্বের সুপার টেকনিকগুলো তারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে। আমি ফাইনিট নন ফাইনিটের 4টা সুপার টেকনিক শিখাবো, যেগুলোতে যে কোনো ভাবে অনায়াসে ফাইনিট নন ফাইনিট বের করতে পারবে। তাহলে কোনো সেন্টেন্সে শুধু অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকলে অক্সিলারি ভার্বটি ফাইনিট আর প্রিন্সিপাল ভার্বটি কি, নন ফাইনিট। তাহলে একটু খেয়াল করেন, দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল, এখানে ইজ হলো অক্সিলারি ভার্ব আর প্লেয়িং হলো প্রিন্সিপাল ভার্ব। ইজ হলো কি অক্সিলারি ভার্ব আর প্লেয়িং হলো কি প্রিন্সিপাল ভার্ব। তাহলে যদি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকে, আমরা মাথা রাখবো প্রথম বা শুরুতে যে অক্সিলারি ভার্বটি থাকবে সেটি ফাইনিট, সেটি কি ফাইনিট, আর এরপরে যে প্রিন্সিপাল ভার্ব বা আরো যদি অক্সিলারি ভার্ব থাকে সেগুলো নন ফাইনিট, সেগুলো কি নন ফাইনিট। তার মানে এখানে ইজ হলো ফাইনিট আর প্লেইং হলো নন ফাইনিট। এখানে ইজ হলো কি ফাইনিট এবং প্লেইং কি, প্লেইং হলো নন ফাইনিট। তাহলে খেয়াল করেন, দ্য বয় ইজ প্লেইং ফুটবল, এখানে ইজ হলো ফাইনিট এবং প্লেইং হলো কি নন ফাইনিট। এবার একটু খেয়াল করেন, I have finished the job in time, I have finished, have finished, তাহলে have হলো অক্সিলারি ভার্ব আর ফিনিশড হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব যেহেতু একত্রে আছে, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব যেহেতু একত্রে আছে, এই যে শুরুতে অক্সিলারি ভার্বটা আছে সেটা ফাইনিট এবং প্রিন্সিপাল ভার্বটি আছে সেটা নন ফাইনিট। তাহলে আই হ্যাভ ফিনিশড দ্য জব ইন টাইম, এখানে হ্যাভ হলো অক্সিলারি ভার্ব, ফিনিশড হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে শুরুতে যে অক্সিলারি ভার্বটা আছে সেটা ফাইনিট এবং প্রিন্সিপাল ভার্বটি কি নন ফাইনিট। এখন দেখেন, দ্য প্রবলেম শুড হ্যাভ বিন সলভড বাই স্টুডেন্টস, দ্য প্রবলেম শুড হ্যাভ বিন, এখানে 4টা ভার্ব আছে, শুড আছে, হ্যাভ আছে, বিন আছে, সলভড আছে। তা দেখেন শুড হ্যাভ বিন সলভড, শুড হ্যাভ বিন কি সলভ। তো দেখেন শুড হ্যাভ বিন সলভড, দেখেন এখানে শুড হ্যাভ বিন সলভড, এখানে শুড একটা ভার্ব, হ্যাভ একটা ভার্ব, বিন একটা ভার্ব, সলভড একটা ভার্ব। মনে রাখবেন যতগুলো ভার্বই থাক, যতগুলো ভার্বই থাক, একবারে শুরুর যে অক্সিলারি ভার্বটা এটাকে ফাইনিট ধরবেন, শুরুর অক্সিলারি ভার্বটা ফাইনিট ধরবেন। বাকি যে অক্সিলারি ভার্বগুলো আছে যেমন হ্যাভ, বিন বা এই যে প্রিন্সিপাল ভার্ব আছে সলভড, এগুলো নন ফাইনিট, এগুলো কি, এগুলো নন ফাইনিট। তার মানে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব যদি একত্রে থাকে তখন অক্সিলারি ভার্বটাকে ধরবেন ফাইনিট আর প্রিন্সিপাল ভার্বটাকে ধরবেন নন ফাইনিট। তাহলে দ্য বয় ইজ প্লেইং ফুটবল, ইজ হলো ফাইনিট, প্লেইং নন ফাইনিট। I have finished the job in time, have হলো ফাইনিট, ফিনিশড হলো নন ফাইনিট। দ্য প্রবলেম শুড হ্যাভ বিন সলভড, এখানে শুড হলো ফাইনিট, হ্যাভ বিন সলভড হলো কি নন ফাইনিট। এবারে দেখেন, যদি পুরোটা আন্ডারলাইন করে দেওয়া হয়, যে আপনাকে আন্ডারলাইন করে দিল ইজ প্লেইং, পুরোটা আন্ডারলাইন করে দিল, দ্য বয় ইজ কি, দ্য বয় ইজ প্লেইং, দ্য বয় ইজ কি, দ্য বয় ইজ প্লেইং, দ্য বয় ইজ কি প্লেইং। তাহলে দেখেন এখানে ইজ প্লেইং পুরোটাকে আন্ডারলাইন করে দিল,
দ্য বয় ইজ প্লেইং, পুরোটাকে যদি আন্ডারলাইন করে দেওয়া হয় তাহলে এখানে ইজ প্লেইং পুরোটাই একটা ফাইনিট ভার্ব, পুরোটাই ফাইনিট ভার্ব, অথবা এটাকে বলতে পারেন ভার্ব ফ্রেজ, অথবা বলতে পারেন কি ভার্ব ফ্রেজ। যদি ইজ প্লেইং পুরোটাকে আন্ডারলাইন করে দেয়, পুরোটাকে বলতে পারেন ফাইনিট ভার্ব, অথবা বলতে পারেন ভার্ব ফ্রেজ। কি ফ্রেজ? ভার্ব ফ্রেজ। কথা কি বুঝতে পারছেন কিনা? যদি পুরোটাকে আন্ডারলাইন করে দেওয়া হয়, পুরোটাকে বলতে পারেন ফাইনিট ভার্ব, অথবা পুরোটাকে বলতে পারেন ভার্ব ফ্রেজ। যদি হ্যাভ ফিনিশড পুরোটাকে আন্ডারলাইন করে দেয়, এই পুরোটা একটা ফাইনিট ভার্ব অথবা পুরোটা একটা ভার্ব ফ্রেজ, পুরোটা একটা ফাইনিট ভার্ব অথবা পুরোটা কি একটা ভার্ব ফ্রেজ। তাহলে আই হ্যাভ ফিনিশড দ্য জব ইন টাইম, এখানে হ্যাভ ফিনিশড পুরোটা একটা ফাইনিট ভার্ব অথবা পুরোটা কি একটা ভার্ব ফ্রেজ, পুরোটা একটা কি ভার্ব ফ্রেজ। এরপরে দেখেন যদি বলা হয় দ্য প্রবলেম শুড হ্যাভ বিন সলভড, এখানে শুড হলো ফাইনিট, হ্যাভ নন ফাইনিট, বিন নন ফাইনিট, সলভ নন ফাইনিট। এখন যদি শুড হ্যাভ বিন সলভ পুরোটা আন্ডারলাইন করে দেয় তাহলে পুরোটাই হবে একটা ফাইনিট ভার্ব বা একটা ভার্ব ফ্রেজ। তাহলে আমরা দুইটা রুলস বুঝতে পারলাম যে যদি কখনো কোনো সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকে সেটা হবে ফাইনিট, শুধু প্রিন্সিপাল ভার্ব, সাথে কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকবে না, শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা হবে ফাইনিট। অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব যদি একত্রে থাকে, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব যদি একত্রে থাকে তখন অক্সিলারি ভার্বটি হবে ফাইনিট এবং প্রিন্সিপাল ভার্বটি হবে নন ফাইনিট। একাধিক অক্সিলারি ভার্ব থাকলে শুরুতে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা ফাইনিট, বাকিগুলো নন ফাইনিট। তাহলে আমরা একটু খেয়াল করি, আবার দেখেন যে আমরা যদি কখনো দেখি যে শুধু প্রিন্সিপাল ভার্ব আছে, অনলি প্রিন্সিপাল ভার্ব, তখন সেটাকে ফাইনিট ধরবো। যদি কখনো দেখি অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব অথবা আবার অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস আবার প্রিন্সিপাল ভার্ব, আবার অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস আবার অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, এভাবে যদি আমরা কখনো দেখি মনে রাখবেন শুরুর যে অক্সিলারি ভার্বগুলো আছে এই শুরুর অক্সিলারি ভার্বটা ফাইনিট আর বাকি অক্সিলারি প্রিন্সিপাল যা থাকবে প্রত্যেকটা নন ফাইনিট। কিন্তু যদি পুরোটা সহ আন্ডারলাইন করে দেয়, পুরোটা সহ আন্ডারলাইন করে দিলে পুরোটাকে বলবেন ফাইনিট ভার্ব অথবা ভার্ব ফ্রেজ, ফাইনিট ভার্ব অথবা কি অথবা ভার্ব ফ্রেজ। পুরোটা আন্ডারলাইন করে দিলে পুরোটাকে বলবেন ফাইনিট ভার্ব অথবা কি ভার্ব ফ্রেজ। তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে আই ক্যান স্পিক ইংলিশ ইন দ্য মিটিং, আই ক্যান স্পিক ইংলিশ ইন দ্য কি ইন দ্য মিটিং, আই ক্যান স্পিক ইংলিশ ইন দ্য মিটিং। তাহলে আমাকে একটু বলেন এই ক্যানটা কি এবং স্পিকটা কি, ক্যানটা কি ভার্ব, স্পিকটা কি ভার্ব, একটু কমেন্ট সেকশনে জানান। ক্যানটা কোন ধরনের ভার্ব এবং স্পিকটা কোন ধরনের ভার্ব আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের বিসিএস কনফারেন্সের সম্মানিত শিক্ষক বা সাধারণ জ্ঞানের বস খ্যাত প্রলয় পাল স্যার। প্রলয় পাল স্যারকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের লাইভে সময় দেওয়ার জন্য, স্যারকে অসংখ্য ধন্যবাদ। ক্যান ফাইনিট এবং স্পিক নন ফাইনিট, ক্যান ফাইনিট এবং স্পিক কি নন ফাইনিট। তাহলে ক্যান হলো ফাইনিট ভার্ব আর স্পিক হলো কি নন ফাইনিট ভার্ব। তাহলে ক্যান হলো ফাইনিট, স্পিক কি নন ফাইনিট। অনেকেই আনসার করতেছে, আনসার করেছে অনেকেই, অনেকেই আনসার করছে, আনসার করছে শরীফুল ইসলাম নয়ন আমাদের পাবনা থেকে, নীল হোসাইন, তানিয়া আক্তার, আমিনুল ইসলাম, উজ্জ্বল, নাহিদ, শিখব অথবা মরব, থ্যাংক ইউ ভাই, নামটা খুব ভালো লাগলো, এমডি নজরুল ইসলাম, নীল হোসেন, অনামিকা রাজিয়া, মৌ ফারজানা, অনেকে 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 আনসার করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবং সবাই বুঝতে পারছেন যে ক্যান হলো ফাইনিট আর স্পিক হলো কি নন ফাইনিট। এবারে আমি যদি পুরো ক্যান স্পিক সহ আন্ডারলাইন করি, পুরো ক্যান স্পিক সহ পুরোটা আন্ডারলাইন করি তখন কি হবে? ক্যান স্পিক সহ পুরোটা যদি আন্ডারলাইন করি তখন কি হবে একটু বলেন? ক্যান স্পিক পুরোটা আন্ডারলাইন করলে কি হবে? ক্যান স্পিক। আর লাইভটা এখনো যারা শেয়ার করেননি একটু শেয়ার করবেন প্লিজ, যারা এখনো শেয়ার করেননি তারা অবশ্যই শেয়ার করবেন। ক্যান স্পিক পুরোটা আন্ডারলাইন করলে সেটা আমরা বলবো ফাইনিট বা ভার্ব ফ্রেজ। গুড। ক্যান স্পিক পুরোটা আন্ডারলাইন করে দিলে আমরা কি বলবো? ফাইনিট অথবা ভার্ব ফ্রেজ বলবো। ফাইনিট ভার্ব অথবা কি বলবো? অথবা ভার্ব ফ্রেজ অথবা কি ভার্ব ফ্রেজ বলবো। তাহলে পুরোটা আন্ডারলাইন করে দিয়ে আমরা বলবো ফাইনিট অথবা ভার্ব ফ্রেজ। আমরা পরবর্তী টেকনিকে চলে যাই, টেকনিক 3। দেখেন টেকনিক 3 হলো যে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের কি পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তিনটা ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এগুলো সবসময় নন ফাইনিট। এগুলো সবসময় কি নন ফাইনিট। ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এগুলো সবসময় কি এগুলো সবসময় নন ফাইনিট। তাহলে কি বলছি? যে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, যদি এই তিনটা ফর্ম আমরা কোথাও দেখি, শুধু এই তিনটার নিচে আন্ডারলাইন, যে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই তিনটা যদি শুধু কোথাও দেখি তখন সে ভার্বটাকে অবশ্যই আমরা নন ফাইনিট ভার্ব বলবো। যেমন রিটেন বা রাইটিং বা টু রাইট। রিটেন, রাইটিং বা টু কি টু রাইট। রিটেন, রাইটিং, টু কি টু রাইট। তাহলে দেখেন যে রিটেন ভার্বের পাস্ট পার্টিসিপল যদি শুধু রিটেন এর নিচে আন্ডারলাইন থাকে, রাইটিং এর নিচে যদি আন্ডারলাইন থাকে, টু রাইট এর নিচে যদি আন্ডারলাইন থাকে, তার মানে রিটেন এর নিচে যদি আন্ডারলাইন থাকে, রাইটিং এর নিচে যদি আন্ডারলাইন থাকে এবং টু রাইট এর নিচে যদি আন্ডারলাইন থাকে, যদি এই তিনটা ফর্মের নিচে আন্ডারলাইন থাকে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপলের নিচে আন্ডারলাইন থাকে, আইএনজির নিচে আন্ডারলাইন থাকে, টু প্লাস ভার্বের বেস ফর্মের নিচে আন্ডারলাইন থাকে, সেটা সেন্টেন্সের যেখানেই থাকবে সেটা নন ফাইনিট ভার্ব হবে। সেটা সেন্টেন্সের যেখানেই থাকবে সেটা কি নন ফাইনিট ভার্ব হবে। তাহলে এবার একটু খেয়াল করি যে আই স্যাট অন এ ব্রোকেন চেয়ার, এখানে আন্ডারলাইন করা আছে ব্রোকেনের নিচে। তাহলে ব্রোকেন কি ভার্বের পাস্ট পার্টিসিপল, কারণ আমরা জানি ব্রেক পাস্ট ফর্ম ব্রোক, পাস্ট পার্টিসিপল ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে ব্রোকেন হলো ভার্বের পাস্ট পার্টিসিপলের নিচে আন্ডারলাইন। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপলের নিচে আন্ডারলাইন থাকলে সেটা অবশ্যই নন ফাইনিট ভার্ব হবে। গোয়িং টু মার্কেট আই উইল বাই এ পেন, এখানে শুধু আইএনজি নিচে আন্ডারলাইন, তার মানে এটা একটা নন ফাইনিট ভার্ব। শুধু আইএনজি নিচে আন্ডারলাইন, এটা একটা কি এটা একটা নন ফাইনিট ভার্ব। তাহলে একটু খেয়াল করি যে আমাদের এখানে শুধু পাস্ট পার্টিসিপল নিচে আন্ডারলাইন এটা নন ফাইনিট, শুধু আইএনজি নিচে আন্ডারলাইন এটা নন ফাইনিট, শুধু টু বাই এর নিচে আন্ডারলাইন মানে এটা কেটা নন ফাইনিট। তার মানে যদি শুধু পাস্ট পার্টিসিপলের নিচে আন্ডারলাইন থাকে, শুধু আইএনজি নিচে আন্ডারলাইন থাকে এবং শুধু টু প্লাস বাই এর নিচে আন্ডারলাইন থাকে, তখন সেটা একটা নন ফাইনিট ভার্ব। সেটা কি ভার্ব? সেটা একটা নন ফাইনিট ভার্ব। তাহলে খেয়াল করি যে শুধু পাস্ট পার্টিসিপল নিচে আন্ডারলাইন, শুধু আইএনজি নিচে আন্ডারলাইন এবং শুধু টু প্লাস বাই নিচে আন্ডারলাইন, এগুলো নন ফাইনিট ভার্ব। তোমরা মনে রাখবো ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি এবং টু প্লাস ভার্বের বেস ফর্মের নিচে, এগুলো সেন্টেন্সের যেখানেই থাক সেখানে যদি এতটুকুর নিচে আন্ডারলাইন থাকে তখন সেটা আমরা নন ফাইনিট ভার্ব ধরবো। এরপরে দেখি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এর পরে ভার্বের বেস ফর্ম থাকলে, ভার্বের কোন ফর্ম?
বেস ফর্ম থাকলে তখন সেটা নন ফাইনিট ভার্ব। সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি কখনো ভার্বের বেস ফর্ম দেখি তখন সেটা কি, সেটা নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব দেখেন আই স হিম, আই স হিম, আই হলো সাবজেক্ট, স হলো ভার্ব, হিম হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, দেখেন এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরপরে গো হলো ভার্বের বেস ফর্ম। তার মানে এভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কি কি বলেন তো, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের পরে যদি ভার্বের কি থাকে, ভার্বের বেস ফর্ম থাকে, তখন এই যে গোকে আমরা নন ফাইনিট ভার্ব ধরবো। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যখন ভার্বের বেস ফর্ম থাকবে তখন সেটা নন ফাইনিট ভার্ব। যেমন দেখেন আই লেট হিম প্লে ফুটবল, আই লেট হিম প্লে ফুটবল, আই লেট হিম প্লে কি ফুটবল। তাহলে আই লেট হিম প্লে ফুটবল, এখানে আই হলো সাবজেক্ট, লেট হলো ভার্ব, হিম হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এরপরে প্লে হলো ভার্বের বেস ফর্ম, প্লে হলো ভার্বের কি বেস ফর্ম। তাহলে আই লেট হিম প্লে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে প্লে হলো ভার্বের বেস ফর্ম। তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যখন ভার্বের বেস ফর্ম থাকে তখন সেটাকে নন ফাইনিট ভার্ব ধরা হয়, তখন সেটাকে কি নন ফাইনিট ভার্ব কি ধরা হয়। সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যখন ভার্বের বেস ফর্ম থাকে তখন সেটাকে কি নন ফাইনিট ভার্ব ধরা হয়। তাহলে এবার একটু খেয়াল করি যে আমরা চারটা রুলস শিখেছি, চারটা রুলস একটু সবাই খেয়াল করি সবাই। আর লাইভটা এখনো যারা শেয়ার করেননি, যারা নতুন যুক্ত হচ্ছেন লাইভ শেয়ার করতেছেন না, তারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার দিবেন, একটু কষ্ট করে লাইভটা শেয়ার দিবেন। তাহলে একটু খেয়াল করি, আবারও বলি চারটা ফর্ম। সেটা হলো 1 নম্বর সূত্র হলো যে যদি কোনো সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকে, যদি কোনো সেন্টেন্সে শুধু ভার্বের কি প্রিন্সিপাল ভার্ব থাকে, শুধু প্রিন্সিপাল ভার্ব থাকে, তখন সেটা অবশ্যই ফাইনিট ভার্ব হবে। যদি কখনো অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকে তখন অক্সিলারি ভার্বটি হবে ফাইনিট আর প্রিন্সিপাল ভার্ব হবে নন ফাইনিট। যদি একাধিক অক্সিলারি ভার্ব থাকে, যতগুলোই থাকে প্রথমটি হবে ফাইনিট, বাকি সবগুলো নন ফাইনিট। যদি ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে কি আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি কখনো থাকে তখন আমরা অবশ্যই এই ভার্বের পাস্ট পার্টিসিপল আইএনজি টু প্লাস বেস ফর্ম নিচে আন্ডারলাইন থাকলে সেটা নন ফাইনিট ভার্ব ধরবো। যদি কখনো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরপরে ভার্বের বেস ফর্ম থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরপরে ভার্বের বেস ফর্ম থাকে, তখন সেটা নন ফাইনিট ভার্ব হবে, তখন সেটা কি নন ফাইনিট ভার্ব হবে। এসডি কিল্টন, সুমন স্যার মানে ইংরেজির ম্যাজিশিয়ান, এত সহজ করে ভার্ব আগে কখনো শিখিনি, এক কথায় অসাধারণ ক্লাস। থ্যাংক ইউ এসডি কিল্টন ভাই। আসলে আপনাদের এই যে উৎসাহ, আমাকে উৎসাহ দেয়া, আমাকে অনুপ্রেরণা দেয়া, এজন্যই হয়তোবা ভালো কিছু করার জন্য চেষ্টা করি। সো অসংখ্য ধন্যবাদ যারা আমাকে আজকের ক্লাসে অনেক উৎসাহিত করতেছেন, আমাকে অনেক অনুপ্রেরণা দিচ্ছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে সবার নাম ধরে বলতে গেলে আসলে অনেক সময় দরকার। সো যারা আমাকে অনেক অনুপ্রাণিত করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা ফাইনিট, অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকলে অক্সিলারি ভার্বটা ফাইনিট, প্রিন্সিপাল ভার্ব নন ফাইনিট, পুরোটা আন্ডারলাইন থাকলে পুরোটা ফাইনিট বা ভার্ব ফ্রেজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি টু প্লাস ভার্ব বেস ফর্ম এতটুকু নিচে আন্ডারলাইন থাকে সবসময় নন ফাইনিট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম থাকলে সেটা সবসময় নন ফাইনিট ভার্ব, সেটা সবসময় কি সবসময় নন ফাইনিট ভার্ব। আশা করি ফাইনিট নন ফাইনিট আমাদের ক্লিয়ার এবং ইনশাল্লাহ আমরা পারবো। তারপরও একটা কোশ্চেন করি, সবাই একটু আনসার করেন, যে সবাই একটু আনসার করেন। আই স্টপড স্মোকিং লাস্ট মান্থ, আই স্টপড স্মোকিং লাস্ট মান্থ, স্মোকিং এর নিচে আন্ডারলাইন, এটা কোন ধরনের ভার্ব একটু বলেন।
আই স্টপড স্মোকিং লাস্ট মান্থ, স্মোকিং এর নিচে আন্ডারলাইন, এটা কোন ধরনের সেন্টেন্স, কোন ধরনের ভার্ব, একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানান। আই স্টপড স্মোকিং লাস্ট মান্থ, এখানে স্টপড স্মোকিং, স্মোকিং কোন ধরনের ভার্ব একটু আমাকে কমেন্ট করে জানান। নন ফাইনিট, থ্যাংক ইউ, অনেকে আনসার করতেছে নন ফাইনিট, থ্যাংক ইউ। আশা করি সবাই বুঝতে পারছেন যেটা একটা নন ফাইনিট ভার্ব। কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। আচ্ছা এবারে আমাকে বলেন স্টপড এটা কোন ধরনের ভার্ব? স্টপড, স্টপটা আন্ডারলাইন করে দিলে কি বলবেন একটু বলেন তো? স্টপড, স্টপড আন্ডারলাইন করে দিলে কি বলবেন? অনেকে আনসার করতেছেন, যারা আনসার করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি স্টপটা আন্ডারলাইন করা হয় এটা অবশ্যই কি ধরবেন? এটা ফাইনিট ভার্ব। কি ভার্ব? স্টপড হলো ফাইনিট, কারণ এটা ভার্বের পাস্ট ফর্ম এবং এটাই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব। এটা ভার্ব পাস্ট ফর্ম এবং এটাই সেন্টেন্সের কি প্রিন্সিপাল ভার্ব। এটা সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব এবং শুধু একটাই প্রিন্সিপাল ভার্ব আছে, সো এটা একটা ফাইনিট ভার্ব। এটা কি? এটা ফাইনিট ভার্ব, একটাই ভার্ব আছে এবং সেটা প্রিন্সিপাল ভার্ব, সো এই জন্য এটা একটা কি? এটা একটা ফাইনিট ভার্ব। এটা কি? ফাইনিট ভার্ব। শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা ফাইনিট। আর স্মোকিং আইএনজি নিচে আন্ডারলাইন মানে সেটা কি? সেটা নন ফাইনিট। আর স্টপ কিন্তু ফাইনিট ভার্ব, কারণ এটা এই সেন্টেন্সের কি প্রিন্সিপাল ভার্ব। শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা ফাইনিট হয়, শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা কি হয়? সেটা ফাইনিট হয়। আচ্ছা আশা করি সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার যে আমরা ফাইনিট নন ফাইনিট ভার্ব। এখন আমি আপনাকে বলবো, আপনি যদি ভার্বের ফর্মগুলো চিনেন, অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব এগুলো ভালোভাবে চিনেন, তাহলে ইনশাল্লাহ আপনি যে কোনো প্যাসেজ পড়েন, যে কোনো সেন্টেন্স পড়েন, আপনি মিনিং যদি নাও জানেন আপনি ফাইনিট নন ফাইনিট বের করতে পারবেন। মিনিং না জানলেও আপনি অবশ্যই ফাইনিট নন ফাইনিট বের করতে পারবেন। তাহলে ফাইনিট নন ফাইনিট ভার্বটা আপনাদের ক্লিয়ার কিনা বা কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ। ক্লিয়ার কিনা এবং কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানান। এবার আমরা চলে যাবো ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ। এখান থেকে বিসিএস সহ প্রাইমারি নিয়োগ বা অন্যান্য জবে প্রায় কোশ্চেন হয়। ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ, বেস ফর্ম বা কেন বলে ভি অন আসলে কোনটা? তাহলে বেস ফর্ম বলতে ভার্বের সবচেয়ে ছোট ফর্ম, যার সাথে এস বাই এস আইএনজি ইডি বা কোনো কিছু যোগ করা যায় না, সেটাই বেস ফর্ম। আর প্রেজেন্ট ফর্ম বললে তার সাথে সবকিছু যোগ করা যায়। ট্রানজিটিভ ভার্সেস কি ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ। তাহলে আমরা একটু দেখি যে ট্রানজিটিভ ভার্বটা আসলে কি। ট্রানজিটিভ ভার্বটা কি একটু দেখি। দেখেন কোনো ভার্বের অবজেক্ট থাকলে সেটা ট্রানজিটিভ ভার্ব, কোনো ভার্বের অবজেক্ট থাকলে সেটা কি? সেটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে কোনো ভার্বের অবজেক্ট থাকলে সেটা কি? সেটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব বলতে যেটা বুঝি সেটা হলো কোনো ভার্বের অবজেক্ট থাকলে, কি থাকলে? অবজেক্ট থাকলে সেটা অবশ্যই কি? সেটা ট্রানজিটিভ ভার্ব। তার মানে কোনো ভার্বের অবজেক্ট থাকলে সেটা অবশ্যই কি? অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? সেটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব আমরা কিভাবে বের করব দেখেন। দেখেন যে ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে, কি বা কাকে, ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে ভার্বের পরে উত্তর পাওয়া গেলে, ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে কি বা কাকে, এই বিষয়টা মনে রাখতে হবে, কি বা কাকে। তাহলে ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে, কি বা কাকে, কি বা কাকে প্রশ্ন করে যদি ভার্বের পরে উত্তর পাওয়া যায়, যদি ভার্বের পরে উত্তর পাওয়া যায়, যে ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে যদি ভার্বের পরে, ভার্বের কোথায়? ভার্বের পরে যদি উত্তর পাওয়া যায়, ভার্বের পরে যদি উত্তর পাওয়া যায় সেটা ট্রানজিটিভ ভার্ব, তখন সেটা কি? ট্রানজিটিভ ভার্ব। তাহলে ভার্বের কাছে
কি বা কাকে, ভার্বের কাছে কি বা কাকে, দুইটা কথা, কি বা কাকে প্রশ্ন করে যদি ভার্বের পরে উত্তর পাওয়া যায়, ভার্বের কি, ভার্বের পরে যদি উত্তর পাওয়া যায় তখন সেটা ট্রানজেটিভ ভার্ব, ট্রানজেটিভ ভার্ব। তাহলে কোশ্চেন করতে হবে ভার্বকে, কোশ্চেনটা করতে হবে ভার্বকে, কোশ্চেনটা করতে হবে কি বা কাকে, এরপরে উত্তরটা পেতে হবে ভার্বের পরে, ভার্বের কোথায়, পরে, তখন সে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখেন আই কালেক্ট এ নিউ বুক, আই কালেক্ট এ নিউ বুক, আই কালেক্ট আমি সংগ্রহ করি, আই কালেক্ট আমি সংগ্রহ করি, তাহলে আই কালেক্ট আমি সংগ্রহ করি, আমি কি সংগ্রহ করি, এ নিউ বুক একটা নতুন বই, এ নিউ বুক একটা নতুন বই। তাহলে একটু দেখেন যে আমি সংগ্রহ করি, আমি কি সংগ্রহ করি, কি সংগ্রহ করি, এ নিউ বুক, কি দিয়ে উত্তর আসছে, তার মানে এই ভার্বটাকে কি দিয়ে কোশ্চেন করে ভার্বের পরে আমি উত্তর পেলাম এ নিউ বুক। সো এই জন্য কালেক্ট হলো একটা ট্রানজিটিভ ভার্ব, কালেক্ট কি একটা ট্রানজিটিভ ভার্ব, কালেক্ট কি ট্রানজিটিভ ভার্ব। দেখেন আই টুক শেল্টার আন্ডার এ ট্রি, এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, এই যে আই টুক শেল্টার আন্ডার এ ট্রি এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন। দেখেন আই টুক আমি নিয়েছিলাম, আচ্ছা বলেন তো আমি কি নিয়েছিলাম, একটু কমেন্টে লেখেন তো আমি কি নিয়েছিলাম, আমি নিয়েছিলাম, একটু কমেন্টে লেখেন তো আমি কি নিয়েছিলাম, নিয়েছিলাম, একটু কমেন্টে লেখেন আমি কি নিয়েছিলাম, একটু লেখেন তো কমেন্টে যে আমি নিয়েছিলাম, আমি কি নিয়েছিলাম, কি নিয়েছিলাম, শেল্টার নিয়েছিলাম, কি নিয়েছিলাম, শেল্টার নিয়েছিলাম, তাহলে কি নিয়েছিলাম, শেল্টার নিয়েছিলাম, তাহলে আমি নিয়েছিলাম, আমি কি নিয়েছিলাম, শেল্টার নিয়েছিলাম, তাহলে কি দিয়ে উত্তর আসছে, তাহলে টুক ভার্বটি কি একটি ট্রানজিটিভ ভার্ব, টুক ভার্বটি কি, টুক ভার্বটি হলো ট্রানজিটিভ ভার্ব, যাই টুক শেল্টার আন্ডার এ ট্রি, আমি নিয়েছিলাম, আমি কি নিয়েছিলাম, আমি শেল্টার নিয়েছিলাম, তাহলে এখানে টুক হলো কি একটি ট্রানজিটিভ ভার্ব, একটি কি ট্রানজিটিভ ভার্ব। দেখেন মাদার শোড মি এ স্নেক, মা আমাকে একটি সাপ দেখিয়েছিল, মাদার শোড মি এ স্নেক, মা আমাকে একটি সাপ দেখিয়েছিল, আচ্ছা মা দেখিয়েছিল, মা কি দেখিয়েছিল, আচ্ছা মা দেখিয়েছিল, মা কি দেখিয়েছিল, মা কি দেখিয়েছিল, এ স্নেক একটা সাপ, মা কি দেখিয়েছিল, এ স্নেক একটা সাপ, মা কাকে দেখিয়েছিল, মা আমাকে দেখিয়েছিল, তাহলে কি দেখিয়েছিল, এ স্নেক একটা সাপ, কাকে দেখিয়েছিল, আমাকে দেখিয়েছিল, তাহলে কি দেখিয়েছিল একটা সাপ, কাকে দেখিয়েছিল, আমাকে দেখিয়েছিল, তাহলে এখানে স্নেক হলো একটা অবজেক্ট, মি হলো একটা অবজেক্ট, এই জন্য আমরা কি বা কাকে দিয়ে উত্তর পেয়েছি, কি দেখিয়েছিল সাপ, কাকে দেখিয়েছিল আমাকে, তাহলে শোড একটা ট্রানজিটিভ ভার্ব, শোড কি, শোড একটি ট্রানজিটিভ ভার্ব, কি ভার্ব ট্রানজিটিভ ভার্ব। দেখেন মাদার লাভস মি, মা আমাকে দেখিয়েছিল, মাদার লাভস মি, মা আমাকে দেখিয়েছিল, তাহলে মাদার লাভস মি, মা দেখিয়েছিল, সরি মাদার লাভস মি মা ভালোবাসে, মা কাকে ভালোবাসে, মা আমাকে ভালোবাসে, মা কাকে ভালোবাসে, মা আমাকে ভালোবাসে, কাকে, আমাকে। তার মানে ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে যদি আমি ভার্বের পরে উত্তর পাই তখন ওই ভার্বটির নাম হবে ট্রানজিটিভ ভার্ব, কি ভার্ব ট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখেন যে আই কালেক্ট এ নিউ বুক ফ্রম মার্কেট, আমি একটা নতুন বই সংগ্রহ করি, আমি কি সংগ্রহ করি, এ নিউ বুক একটা নতুন বই, সো এ নিউ বুক এটা একটা অবজেক্ট আর কালেক্ট হলো ট্রানজিটিভ ভার্ব। আই টুক শেল্টার আন্ডার এ ট্রি, আমি নিয়েছিলাম, আমি কি নিয়েছিলাম, আমি শেল্টার নিয়েছিলাম, সো শেল্টার একটা অবজেক্ট আর টুক হলো একটা ট্রানজিটিভ ভার্ব। মাদার শোড মি এ স্নেক, মা দেখিয়েছিল, মা কি দেখিয়েছিল, স্নেক একটা অবজেক্ট, কাকে দেখিয়েছিল, আমাকে দেখিয়েছিল, আমাকে একটা অবজেক্ট আর শোড হলো একটা ট্রানজিটিভ ভার্ব। মাদার লাভস মি, মা ভালোবাসে, মা কাকে ভালোবাসে, মা আমাকে ভালোবাসে, তো এখানে লাভস হলো একটা ট্রানজিটিভ ভার্ব, লাভস কি, লাভস একটি ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ নওয়াজ শরীফ একটা ভালো কোশ্চেন করছে,
যদি অপশনে সবগুলো থাকে এক্ষেত্রে আপনাকে সবগুলো দিয়ে কোশ্চেন করা ঠিক না বা করবে না। যদি করে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে বেসিক্যালি কোনটা চাইছে, ওটা সেন্টেন্স দেখলে বোঝা যায়। তারপরেও যদি আপনি কনফিউজড হন তখন শুরুতে যেটা থাকবে বা প্রথম যে অপশনটা পাবেন ওটা আনসার করবেন। ধরেন প্রিন্সিপাল ভার্ব ট্রানজিটিভ ভার্ব দুইটা আছে, প্রথম যেটা পাবেন আপনি ওটা আনসার করবেন, যেটা প্রথম পাবেন আপনি সেটাকে আনসার করবেন। তাহলে আশা করি ট্রানজিটিভ ভার্বটা পারা যাবে। আমি একটা কোশ্চেন করি, একটু কমেন্টস করেন দেখি পারেন কিনা। যে আই পুট এ বুক অন দা টেবিল। আই পুট এ বুক আমি রাখি, আমি কি রাখি? আই পুট এ বুক আমি রাখি, আমি কি রাখি? আমি কি রাখি? তাহলে এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ বলেন তো? আই পুট এ বুক এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? পুট এটা কি, এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ একটু কমেন্ট করে জানান তো। যে আই পুট এ বুক অন দা টেবিল, এখানে আই পুট এ বুক, পুট কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব একটু বলেন। পুট কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব একটু বলেন। এটা হলো ট্রানজিটিভ ভার্ব। এটা কি ট্রানজিটিভ ভার্ব। এটা হলো কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। অনেকে আনসার করতেছে ট্রানজিটিভ ভার্ব। আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি রাখি, আমি কি রাখি, বা আমি যদি এটা পাঁচটা ধরি তাহলে রেখেছিলাম কি রেখেছিলাম? একটা বই রেখেছিলাম। তাহলে কি দিয়ে উত্তর আসছে? তার মানে পুট কি, পুট একটি ট্রানজিটিভ ভার্ব। পুট কি ট্রানজিটিভ ভার্ব। এবার আসেন যে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কোন ভার্বের অবজেক্ট না থাকলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। কোন ভার্বের অবজেক্ট না থাকলে সেটা কি ইনট্রানজিটিভ ভার্ব। কোন ভার্বের অবজেক্ট না থাকলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব বললে আমরা বুঝি যে ভার্বের অবজেক্ট নেই, কি নেই? অবজেক্ট নেই। কোন ভার্বের অবজেক্ট না থাকলে সেটা কি, সেটা ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। বের করার কৌশল ঠিক উল্টো। শরীফুল ইসলাম নয়ন, আই ওয়াজ এ স্টুডেন্ট, ওয়াজ কি ভার্ব? এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। যদি বি ভার্ব কখনো প্রিন্সিপাল ভার্বের কাজ করে সেটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। আর হ্যাভ ভার্ব কখনো প্রিন্সিপাল ভার্বের কাজ করলে সেটা ট্রানজিটিভ ভার্ব হবে। এটা মাথা রাখবেন। বি ভার্ব কখনো প্রিন্সিপাল ভার্ব বলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব, এবং হ্যাভ ভার্ব কখনো প্রিন্সিপাল ভার্ব বলে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। দেখেন ভার্বের কাছে কিবা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া না গেলে ঠিক ট্রানজিটিভ ভার্বের উল্টো। যে ভার্বের কাছে কিবা কাকে প্রশ্ন করে যদি ভার্বের পরে উত্তর পাওয়া না যায়, উত্তর না পাওয়া যায়, যে ভার্বের কাছে কিবা কাকে প্রশ্ন করে, কিবা কাকে প্রশ্ন করে যদি ভার্বের পরে উত্তর না পাওয়া যায়, উত্তর কি না পাওয়া যায়, তাহলে কিবা কাকে প্রশ্ন করে যদি ভার্বের পরে কি উত্তর না পাওয়া যায় তখন সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে কি বলছি বলেন তো? যে ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে যদি ভার্বের পরে উত্তর না পাওয়া যায় তখন তখন সেটা ইনট্রানজিটিভ ভার্ব। সেটা কি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে যদি ভার্বের পরে উত্তর না পাওয়া যায় তখন সেটা কি ভার্ব? তখন সেটা ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দেখেন দা বার্ড ফ্লাইস, পাখিটি উড়ে, ইন দ্য স্কাই। আচ্ছা পাখিটি উড়ে, পাখিটি কি উড়ে কাকে উড়ে কোনো উত্তর আছে? পাখিটি কি উড়ে বা কাকে উড়ে কোনো উত্তর নেই। যেহেতু কি বা কাকে উড়ে কোনো উত্তর নেই তাহলে এই ভার্বটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। পাখিটি কি উড়ে বা পাখিটি কাকে উড়ে, যেহেতু কোনো উত্তর নেই সো ভার্বটি কি, ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে বুঝতে পারলাম যে পাখিটি উড়ে, পাখিটি কি উড়ে বা কাকে উড়ে, যেহেতু কোনো উত্তর নেই তাহলে ভার্বটি কি, ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাতে ঘুমাই, উই স্লিপ আমরা ঘুমাই।
এখন আমরা ঘুমাই বললাম, কি ঘুমাই কাকে ঘুমাই, কোনো উত্তর আছে? কি ঘুমাই বা কাকে ঘুমাই, কোনো উত্তর নেই। যেহেতু কোনো উত্তর নেই তাহলে অবশ্যই স্লিপ একটি ইনট্রানজিটিভ ভার্ব। উই স্লিপ অ্যাট নাইট, আমরা ঘুমাই। কি ঘুমাই কাকে ঘুমাই, যেহেতু কোনো উত্তর নেই তাহলে অবশ্যই ভার্বটি কি ইনট্রানজিটিভ ভার্ব। মুস্তাক স্যার, আশা করি খুব শীঘ্রই সরাসরি আপনার ক্লাস করব, শুভকামনা সবসময়। ইনশাল্লাহ ভাইয়া, আবার দেখা হবে ক্লাসে। করোনার পরে পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই ক্লাসরুমে দেখা হবে। সো একটু খেয়াল করি যে এরপরে হি রান, সে দৌড়ায়, ভেরি কুইকলি, খুব দ্রুত। হি রান, সে দৌড়ায়। দেখেন তো কি দৌড়ায় কাকে দৌড়ায়, কোনো উত্তর আছে? কি দৌড়ায় বা কাকে দৌড়ায়, যেহেতু কোনো উত্তর নেই তাহলে ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। কি দৌড়ায় বা কাকে দৌড়ায়, যেহেতু কোনো উত্তর নেই তাহলে ভার্বটা অবশ্যই কি, অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে দা বার্ড ফ্লাইস, পাখিটি উড়ে। দেখেন কি উড়ে কাকে উড়ে, হয় হয় না। কোথায় উড়ে, আকাশ উড়ে। কিন্তু কি উড়ে বা কাকে উড়ে কোনো উত্তর নেই, তার মানে ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন আমরা ঘুমাই, কি ঘুমাই বা কাকে ঘুমাই, কোনো উত্তর নেই, তার মানে কি ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব। আমরা সে দৌড়ায়, কি দৌড়ায় বা কাকে দৌড়ায়, কোনো উত্তর নেই, তার মানে ভার্বটা কি ইনট্রানজিটিভ ভার্ব। ফায়ার বার্নস, আগুন পোড়ায়। দেখেন কি পোড়ায় কাকে পোড়ায়, কিছু আছে? ভার্বের পরে কোনো কিছু না থাকলে ওটা 100% ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ফায়ার বার্নস, আগুন পোড়ায়। কি পোড়ায় বা কাকে পোড়ায়, যেহেতু কোনো কিছু নেই তাহলে বার্নস হলো একটা ইনট্রানজিটিভ ভার্ব। ফায়ার বার্নস, আগুন পোড়ায়। আগুন কি পোড়ায় কাকে পোড়ায়, যেহেতু নেই, সো বার্নস হলো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আশা করি আমরা ইনট্রানজিটিভ ভার্ব বুঝতে পারছি যে ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে যদি ভার্বের পরে উত্তর না পাওয়া যায় তখন ওই ভার্বটি হবে ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ওই ভার্বটি হবে ইনট্রানজিটিভ ভার্ব। এবার একটু খেয়াল করেন, আমরা দুইটা কোশ্চেন দেই। লেখেন যে আই sat on a chair, I fly a kite in the sky. এবারে বলেন স্যাট কি ভার্ব, ফ্লাই কি ভার্ব? স্যাট কি ফ্লাই কি, কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ? আই স্যাট অন এ চেয়ার, আরেকটা হলো যে আই ফ্লাই কাইট ইন দ্য স্কাই। এমডি তরিকুল ইসলাম ফারাবি স্যার, আমি অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমি আপনার ক্লাস দেখি, আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাংক ইউ ফারাবি। ইনশাল্লাহ অনার্স ফার্স্ট ইয়ারে আর 2-1 বছর পরে বিসিএস এর ক্লাস নিবেন ইনশাল্লাহ, বিসিএস এর ক্লাস করবেন, ক্লাসে দেখা হবে। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ম্যাথের একজন জনপ্রিয় শিক্ষক বুলবুল আহমেদ স্যার। স্যারকে আমাদের লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। স্যার এত ব্যস্ততার মধ্যেও আমাদের লাইভের সময় দিয়েছেন। মুস্তাক, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, স্যাট ট্রানজিটিভ আর ফ্লাই হলো ইনট্রানজিটিভ। স্যাট হলো ট্রানজিটিভ আর ফ্লাই কি ইনট্রানজিটিভ। অনেকেই স্যাট হলো ইনট্রানজিটিভ, সরি স্যাট হলো কি ইনট্রানজিটিভ, অনেকে আনসার করছেন। আর ফ্লাই কি, ফ্লাই হলো ট্রানজিটিভ ভার্ব। ফ্লাই কি ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে স্যাট হলো ইনট্রানজিটিভ আর ফ্লাই হলো কি ট্রানজিটিভ। ফ্লাই ট্রানজিটিভ। তাহলে আমরা বসেছিলাম, কি বসেছিলাম কাকে বসেছিলাম, কোনো উত্তর নেই। কি বসেছিলাম কাকে বসেছিলাম, কোনো উত্তর যেহেতু নেই তাহলে অবশ্যই সেটা কি, সেটা ইনট্রানজিটিভ। আমি উড়াই, এই ফ্লাই শব্দ অর্থ উড়ানো। আমি উড়াই, আমি কি উড়াই, আমি একটা ঘুড়ি উড়াই। আই ফ্লাই এ কাইট, আমি কি উড়াই, আমি একটা ঘুড়ি উড়াই। এখানে কাইট হলো একটা ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আর ফ্লাই হলো একটা ট্রানজিটিভ ভার্ব। ফ্লাই কি, ফ্লাই একটা ট্রানজিটিভ ভার্ব। ফ্লাই হলো ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম স্যাট হলো ইনট্রানজিটিভ আর ফ্লাই হলো কি ট্রানজিটিভ। এবার আমরা দেখবো প্রাইমারি অক্সিলারি ভার্সেস মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্সেস কি মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্সেস কি মডাল অক্সিলারি। একটু খেয়াল করি প্রাইমারি অক্সিলারি ভার্সেস মডাল অক্সিলারি। দেখেন
যে প্রাইমারি অক্সিলারি যে ভার্বগুলো প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব উভয় ভার্বের কাজ করতে পারে। দেখেন যে ভার্বগুলো প্রিন্সিপাল এবং কি অক্সিলারি ভার্ব, যে ভার্বগুলো প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব উভয় ভার্বের কাজ করতে পারে, উভয় ভার্বের কাজ করতে পারে, সেগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। যে ভার্বগুলো প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব উভয় ভার্বের কাজ করতে পারে সেগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি কি অক্সিলারি ভার্ব। তাহলে দেখেন প্রিন্সিপাল ভার্বগুলো কাজ করতে পারবে, অক্সিলারি ভার্বগুলো কাজ করতে পারবে, সেটা প্রাইমারি অক্সিলারি ভার্ব। যেমন হি ইজ এ রাইটার, সে একজন লেখক। হি ইজ এ রাইটার, সে একজন লেখক। তা দেখেন সে একজন লেখক, তাহলে এখানে ইজ হলো প্রিন্সিপাল ভার্ব। আবার দেখেন হি ইজ রাইটিং এ বুক, এই ইজ হলো অক্সিলারি ভার্ব। তাহলে হি ইজ এ রাইটার, এখানে ইজ হলো প্রিন্সিপাল ভার্ব। হি ইজ রাইটিং এ বুক, এখানে ইজ হলো কি, এখানে ইজ হলো অক্সিলারি ভার্ব। ইজ হলো কি অক্সিলারি ভার্ব। তাহলে খেয়াল করি পার্টিসিপল গ্রান্ট অবশ্যই পড়াবো ভাই। একটু খেয়াল করি যে হি ইজ এ রাইটার, এখানে ইজ হলো প্রিন্সিপাল ভার্ব আর এই ইজ হলো অক্সিলারি ভার্ব। তাহলে একই ভার্ব একবার প্রিন্সিপাল ভার্ব একবার কি অক্সিলারি ভার্ব। একই ভার্ব যদি একবার প্রিন্সিপাল ভার্ব হয় এবং একবার অক্সিলারি ভার্ব হয়, ওই ভার্বটাকে আমরা বলি প্রাইমারি অক্সিলারি ভার্ব। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে যে ভার্বগুলো বসে সেগুলো হলো, খেয়াল করি যে প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে বসে বি ভার্ব। বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি ভার্বগুলো কি কি? বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। দেখবেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিং এগুলো প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব উভয় ভার্বেরই কাজ করে। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্ব কি হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্ব হলো ডু, ডাস এবং ডিড। তার মানে বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আর ডু ভার্ব হলো ডু, ডাস এবং ডিড। এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো একটু কষ্ট করে মনে রাখবেন যে বি ভার্ব হিসেবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্ব হিসেবে ডু, ডাস, ডিড। এই ভার্বগুলোকে একটু মনে রাখবেন যে প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে। এরপরে আসি যে মডাল অক্সিলারি ভার্ব। কি ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব হলো যে ভার্বগুলো শুধু অক্সিলারি ভার্বের কাজ করতে পারে। মডাল অক্সিলারি ভার্ব হলো যে ভার্বগুলো শুধুমাত্র কি অক্সিলারি ভার্বের কাজ করতে পারে, প্রিন্সিপাল ভার্বের কাজ করতে পারে না। তাহলে মডাল অক্সিলারি ভার্ব হলো যে ভার্বগুলো শুধুমাত্র অক্সিলারি ভার্বের কাজ করতে পারে সেগুলো মোডাল ভার্ব। সেগুলো কি? সেগুলো মোডাল ভার্ব। তাহলে যে ভার্বগুলো শুধুমাত্র অক্সিলারি ভার্বের কাজ করতে পারে সেগুলো মডাল ভার্ব। দেখেন মডাল ভার্ব যেমন দেখেন আমি যদি বলি যে হি ক্যান এ বুক, এটা কখনো কোনো বাক্য হবে না। এখন পরীক্ষা আসতে পারে নিচের কোন ভার্বটি প্রিন্সিপাল অক্সিলারি উভয় রূপে ব্যবহার হতে পারে, বা নিচের কোন ভার্বটি শুধুমাত্র অক্সিলারি ভার্ব রূপে ব্যবহার হতে পারে, বা আসতে পারে নিচের কোন ভার্বটি কখনোই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে না। এরকম বিভিন্ন ভাবে প্রশ্ন কি আসতে পারে। তো দেখেন যে হি ক্যান এ বুক, এই ক্যান এটা কোনো বাক্য হয় না। কিন্তু যদি বলি হি ক্যান রিড এ বুক তাহলে কিন্তু বাক্য হয়। হি ক্যান এ বুক কোনো বাক্য না, যদি বলি হি ক্যান রিড এ বুক তাহলে কিন্তু এটা একটা বাক্য হয়। তার মানে ক্যানের পরে যখন আর একটা ভার্ব দিলাম তখন এটা একটা বাক্য হলো। ক্যানের পরে যখন আর একটা ভার্ব দিলাম তখন সেটা কি একটা বাক্য হলো, তখন সেটা কি একটা বাক্য হলো। তাইলে দেখেন শুধু ক্যান বাক্য তৈরি করতে পারে না। তার মানে মোডাল ভার্বগুলো সাধারণত একা বাক্য তৈরি করতে পারে না, অর্থাৎ সে প্রিন্সিপাল ভার্বের কাজ করতে পারে না, সে অক্সিলারি ভার্বেরই কাজ করে এবং প্রিন্সিপাল ভার্বকে সে সহায়তা করে অর্থ প্রদানে। আর মোডাল ভার্ব হিসেবে যেগুলো বসে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট, নিড, ডেয়ার, এগুলো আমরা সবাই জানি যেগুলো সবসময় কি মডাল ভার্ব হিসেবে বসে।
ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলো সবসময় কি মডাল ভার্বের কাজ করে। এবারে তিনটা মডাল ভার্ব আছে যেগুলো আবার প্রিন্সিপাল অক্সিলারি উভয়ের কাজ করে। তিনটা মডাল ভার্ব আছে যেগুলো প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব উভয় ভার্বের কাজ করে। এরকম তিনটা ভার্ব আছে যেটাকে দেখেন যে তিনটা ভার্ব আছে যেটা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব উভয় ভার্বেরই কাজ করতে পারে, যেটাকে আমরা বলি সেমি মডাল। সেমি মডাল অক্সিলারি দেখেন যে মডাল ভার্বগুলো প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় ভার্বে কাজ করতে পারে সেগুলো সেমি মডাল ভার্ব। যে ভার্বগুলো প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় ভার্বের কাজ করতে পারে তাকে বলা হয় সেমি মডাল ভার্ব। তিনটা ভার্ব আছে, সেটা হলো নিড, ইউজড, ডেয়ার। এই তিনটা ভার্ব কি কি? নিড, ইউজড এবং ডেয়ার। নিড, ইউজড এবং ডেয়ার। মোস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্য। ওকে, একটু খেয়াল করেন যে আই নিড এ পেন, এখানে নিড হলো একটা প্রিন্সিপাল ভার্ব। নিড হলো কি একটা প্রিন্সিপাল ভার্ব, শুধু নিড হলো একটা প্রিন্সিপাল ভার্ব, এটা হলো শুধু প্রিন্সিপাল ভার্ব। আবার দেখেন আই নিড গো টু মার্কেট। আই নিড কি? আই নিড গো টু মার্কেট। এখানে নিডের পরে গো, এই গো হলো প্রিন্সিপাল ভার্ব, নিড হলো অক্সিলারি ভার্ব। এখানে একবার নিড হলো অক্সিলারি ভার্ব, একবার প্রিন্সিপাল ভার্ব। এখন অনেকে বলতে পারেন ভাইয়া যে ভার্বটা প্রিন্সিপাল ভার্বের কাজ করে, যে ভার্বটা অক্সিলারি ভার্বের কাজ করে সেটাকে তো প্রাইমারি অক্সিলারি বলা হয়, তাহলে সেটাকে আবার কেন আপনি সেমি মডাল বললেন? কারণ এগুলো মডাল থেকে জন্ম হয়েছে। কোথা থেকে? মডাল থেকে জন্ম হওয়ায় এগুলো সেমি মডাল। এগুলো কি সেমি মডাল ভার্ব, এগুলো সেমি মডাল ভার্ব। সেমি মডাল ভার্ব তিনটা, সেটা হলো একটা হলো নিড, একটা হলো কি একটা হলো নিড, একটা হলো ইউজড, একটা হলো ডেয়ার। তাহলে সেমি মডাল ভার্ব হলো তিনটা, একটা হলো নিড, একটা হলো কি ইউজড, একটা হলো কি একটা হলো ডেয়ার। একটা হলো নিড, একটা হলো ইউজড, একটা হলো কি একটা হলো ডেয়ার। কথা বুঝতে পারছে কিনা? যে মডাল ভার্বগুলো প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় ভার্বে কাজ করতে পারে সেগুলো সেমি মডাল বলা হয়। আই নিড এ পেন, এখানে নিড হলো প্রিন্সিপাল ভার্ব, এজন্য এটা আবার এই নিড অক্সিলারি ভার্ব একই নিড, এগুলো সেমি মডাল। সেমি মডাল হিসেবে তিনটা ভার্ব ইউজ হয়। সেমি মডাল হিসেবে যে ভার্বগুলো বসে একটু খেয়াল করি যে ইউজড, নিড, ডেয়ার। ইউজড, নিড, ডেয়ার। অনেকে খেয়াল করবেন, অনেকে এই যে এম টু, ইজ টু, আর টু, এই যে হ্যাভ টু, এরপরে হ্যাজ টু, এরপরে হ্যাড টু, এগুলোকে অনেকে সেমি মডাল বলে। আসলে এগুলো সেমি মডাল না, এগুলো মডালের আরেকটা ভাগ আছে পেরিফ্রাস্টিক মডাল। মডালের আরেকটা ভাগ আছে পেরিফ্রাস্টিক মডাল। এই এম টু, ইজ টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো বাক্যে জোর দেওয়ার জন্য বসে, আমাকে কাজটি করতে হবে, যেতে হবে, করতে হয়, খেতে হয়। তো এগুলোকে বলা হয় পেরিফ্রাস্টিক মডাল, এগুলো সেমি মডাল না। এগুলোকে অনেকে সেমি মডাল বলে, আসলে এগুলো বেসিক্যালি সেমি মডাল না। সেমি মডাল ইউজড, নিড, ডেয়ার এই তিনটাই সেমি মডাল। আর এই যে এম টু, ইজ টু বা ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলোকে বলা হয় পেরিফ্রাস্টিক মডাল। কি মডাল? পেরিফ্রাস্টিক মডাল বলা হয়। কি বলা হয়? পেরিফ্রাস্টিক মডাল। তাহলে আশা করি আমরা ভার্বের ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, এরপরে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং প্রাইমারি এবং মোডাল বুঝতে পেরেছি। আমি আবার পুরোটা একবার বলি, সবাই একটু মন দিয়ে শুনবেন। যে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব তখন বের করবেন যখন দেখবেন কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব আছে, সেটা ফাইনিট। যদি দেখেন অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব একত্রে আছে, তাহলে অক্সিলারি ভার্বটা ফাইনিট আর প্রিন্সিপাল ভার্বটা নন ফাইনিট। বা একাধিক অক্সিলারি ভার্ব যদি থাকে, প্রথমে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা ফাইনিট, বাকিগুলো নন ফাইনিট। যদি কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই তিনটা ফর্ম যদি কখনো একত্রে থাকে তখন সেটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্ব বেস ফর্ম, এই তিনটা ফর্ম এর নিচে যদি আন্ডারলাইন থাকে
ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই তিনটা ফর্ম নিচে আন্ডারলাইন থাকলে সেটা নন ফাইনিট ভার্ব। তাহলে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা ফাইনিট, অক্সিলারি প্রিন্সিপাল একত্রে থাকলে শুরুতে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটা ফাইনিট, বাকিগুলো নন ফাইনিট। ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এগুলো নিচে আন্ডারলাইন থাকলে শুধু এগুলো নিচে আন্ডারলাইন থাকে নন ফাইনিট। এরপর যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম থাকে সেটা নন ফাইনিট ভার্ব, যেটাকে আমরা গ্রামাটিক্যাল ভাষায় বেয়ার ইনফিনিটিভ বলি। এরপরে আসেন যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। ভার্বের কাছে কিভাবে কোশ্চেন করে যদি ভার্বের পরে কোনো একটা উত্তর আসে তাহলে ট্রানজিটিভ, আর কিভাবে কোশ্চেন করে উত্তরটা না আসে তখন সেটা ইনট্রানজিটিভ। আর প্রাইমারি অক্সিলারি ভার্সেস মডেল অক্সিলারি, যে ভার্বগুলো সবসময় প্রিন্সিপাল অক্সিলারি উভয়ের কাজ করতে পারে সেগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব বসে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। হ্যাভ ভার্ব বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর ডু ভার্ব বসে, ডু, ডাজ এবং ডিড। এগুলো সবসময় প্রাইমারি অক্সিলারি। আর মডেল অক্সিলারি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট, নিড, ডেয়ার। এগুলো সব মোডাল অক্সিলারি ভার্ব। এগুলো কি? মোডাল অক্সিলারি ভার্ব। তিনটা মোডাল ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্বও কাজ করে, অক্সিলারি ভার্বও কাজ করে। এই তিনটা হলো ইউজড, নিড এবং ডেয়ার। এগুলোকে বলা হয় সেমি মোডাল। আর এম টু, ইজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, ওয়াজ টু, ওয়ার টু, এগুলোকে বলা হয় পেরিফ্রাস্টিক মোডাল বলা হয়। কি বলা হয়? পেরিফ্রাস্টিক মোডাল। আশা করি আপনি এই বিষয়গুলো বাসায় আর তেমন পড়ার দরকার হবে না, তেমন পড়ার দরকার হবে না। বিসিএস কনফারেন্স তাসলিম গিয়াস পরিচালিত এই প্রতিষ্ঠানের ক্লাসেও সেম স্টাইলেই পড়ানো হয়। ক্লাসের পড়াগুলো আপনাকে বাসায় গিয়ে খুব একটা পড়তে হয় না। আমাদের শিক্ষকরা 100% চেষ্টা করেন ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেওয়ার। তারপরে বাসায় গিয়ে আপনাকে অবশ্যই রিভিশন দিতে হবে বা আপনাকে কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করতে হবে, বাট আমরা চেষ্টা করি ক্লাসেই 100% পড়াটাকে কমপ্লিট করানোর। সো আশা করি বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ভাইয়া নেক্সট ক্লাস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের পেজে, যে পেজটাতে আপনারা ক্লাস করতে পেজে জানিয়ে দেওয়া হবে, বা আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারগুলোতে ফোন দিয়ে ক্লাসের ব্যাপারে জানতে পারবেন অবশ্যই। সো বিসিএস কনফারেন্স তাসলিম গিয়াস পরিচালিত এই প্রতিষ্ঠানে প্রত্যেকটি শিক্ষকই এভাবে পড়িয়ে থাকেন এবং আমরা চেষ্টা করি ক্লাসের পরে ক্লাসেই শেষ করে দেওয়ার। বাসায় শুধু আপনি কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করবেন, আপনি মুখস্থ যে পড়াগুলো সেগুলোতে সময় দিবেন। সো ইনশাল্লাহ আপনি ভালো করবেন। সো আমাদের বিসিএস কনফারেন্স তাসলিম গিয়াস পরিচালিত এই প্রতিষ্ঠানে বিসিএস প্রিলিমিনারি, বিসিএস রিটেন, বিসিএস ভাইবা, প্রাইমারি নিয়োগ এবং ব্যাংক জব কোর্স চালু আছে। আপনারা যে কোনো কোর্সে ভর্তির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এবং আগামী শনিবারে ঠিক বিকেল 3টায় আমাদের প্রাইমারি নিয়োগের একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারটি নেবেন আমাদের বিসিএস কনফারেন্স তাসলিম গিয়াস পরিচালিত এর সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম জিয়া স্যার, 15 বছরের অভিজ্ঞ ক্যারিয়ার কনসালট্যান্ট, যার হাত ধরে আজ বাংলাদেশে হাজার হাজার ক্যাডার অফিসার কাজ করতেছেন। সো আশা করি সবাই স্যারের সেমিনারটিতে জয়েন করবেন এবং প্রাইমারি নিয়োগের যে প্রস্তুতিকে আরো শানিত করবেন এবং প্রাইমারি নিয়োগের প্রস্তুতিকে আপনি আরো সহজ থেকে সহজতর করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যার কথা না বললেই নয়, আমাদের বিসিএস কনফারেন্সের সম্মানিত এমডি মহোদয় এবং বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা, যার হাত ধরে আজ কনফারেন্স বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে। তো সবাইকেই বলবো আমাদের এমডি মহোদয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে সবসময় আপনাদের পাশে থাকতে পারে, এবং আমাদের ডিএমডি মহোদয় স্যার এর জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে সবসময় বাংলাদেশের বেকার তরুণ জনগোষ্ঠীর পাশে থাকতে পারেন এবং আপনাদেরকে সবসময় ভালো কিছু দিতে পারেন, আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা কাজ করে যেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটি কেমন হয়েছে, ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। তবে যাওয়ার আগে একটি কথা বলে যাই ভাই, আমাদের দেশে সমালোচনা
করার মতো মানুষের অভাব নেই, সমালোচনা করবেই। তবে মনে রাখবেন, সমালোচনা করতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু সমালোচিত হতে অবশ্যই তার যোগ্যতার প্রয়োজন হয়। যারা সমালোচনা করেন তাদের আসলে যোগ্যতা আছে কিনা জানি না, তবে যাদের সমালোচনা করা হয় সেই সমালোচিত ব্যক্তিদের অবশ্যই যোগ্যতা লাগে, কারণ সমালোচিত তারাই হয় যারা আলোচিত ব্যক্তি। মনে রাখবেন, আলোচিত ব্যক্তিরাই সমালোচিত হয়, কখনো যারা আলোচিত নয় তারা কখনো সমালোচিত হয় না। সো আমাদের মতো একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠান, সো আমাদের সফলতায় অনেকেই হিংসা হয়, আমাদের সফলতায় অনেকেরই কষ্ট হয়, কারণ বাংলাদেশ করোনাকালীন সময়ে এই যে একমাত্র আমরাই অনলাইনে অ্যাক্টিভ ভাবে ছাত্রছাত্রীদের পাশে থেকেছি, যেটা অন্য কোনো প্রতিষ্ঠান পারেনি, যেটা আমরা পেরেছি, আমরা দেখিয়েছি। সো এগুলো দেখে আজকের অনেকেরই হয়তো হিংসা লাগবে, অনেকেরই কষ্ট লাগবে, অনেকেরই অনেকেরই খুবই খারাপ লাগবে। সো এ লাগার ফলে আমাদের পিছনে লাগবেন, আমাদের বিষাদাগার করবেন, এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই তারা আমাদের সমালোচনা করবেন। সো আপনারা যত সমালোচনা করবেন আমরা অত ব্র্যান্ডেড হব, আমরা অত ভালো হব, কারণ আলোচিত ব্যক্তিরাই সমালোচিত হয়। কারণ আমরাই করোনাকালীন সময় শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো, এবং আমরা কাউকে ফলো করি না, আমাদেরকে সবাই ফলো করে। এ বলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।